সন্ধ্যাবেলা হলো, বাজারে বেশ ভিড়, লোকজন হাঁটছে। হাটের এক কোণে লতির আটি নিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রথম দিকে 20 টাকা করে বেচলেও শেষের দিকে আর পারলাম না। শেষ 2 আটি একজনে 15 টাকা দিয়ে নিয়ে গেল। এই ব্যবসাটা খারাপ না, খরচপাতি নেই, গরদ খাটাতে পারলে রোজগার ভালো। হিসাব করে দেখলাম 190 টাকা হয়েছে। কাস্তে কিনা টাকা উঠে গিয়েছে প্রায়। বাড়ি ঢুকতে বেশ দেরি হয়ে গেল। ফুপু বলল, আজ এত দেরি করলি যে, কোথাও আড্ডা দিস নাকি? ক্লান্ত চোখে ফুপুর দিকে তাকালাম। তিমু বলল, আড্ডা দেবে কেন, জায়েদার সাথে পড়াশোনা করে। ফুপু ভীষণ অবাক হলো, বিস্ময় গলায় বলল, জায়েদাকে? এত রাতে মেয়ে বন্ধুর সাথে পড়ছিলি নাকি? না ফুপু, জায়েদা আমার ক্লাসমেট না, বাচ্চা একটা মেয়ে, 6 এ পড়ে। ও তোর বন্ধুর বন্টন হবে হয়তো বা, সে যাই হোক। হাত মুখ ধুয়ে খেতে আয়, সবাই বসে আছে। খালার ইচ্ছে সবাইকে নিয়ে একসাথে বসে খাবে। হাত মুখ ধুয়ে খেতে চলে গেলাম। শরীর চলছে না, ভীষণ ক্লান্ত লাগছে। খাওয়ার সময় রাঙা দাদি গহনার প্রসঙ্গ তুললেন। কঠিন মুখে বললেন, বড় খোকা, আমি এসব কি শুনি? বাবা ভাত চিবুতে চিবুতে বললেন, কি শুনছেন? রাঙা দাদি বলল, আপা নাকি বড় বউয়ের গহনা খুলে নিয়েছে, এ কথা তুই জানিস না? বাবা ভাবলেশীন গলায় বললেন, জানি। জানার পরেও কিছু বলিসনি কেন? কি বলবো ভেবেছিলাম ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু হলো না। রাঙা দাদি সবাইকে অবাক করে দিলেন। বরফ শীতল গলায় বললেন, বড় খোকা, আগে পরে তোকে কখনো এমন মেরুদণ্ডহীন কাপুরুষ মনে হয়নি আমার কাছে। মেয়ে মানুষের কাছে গয়না শুধু অলংকার না, এটা সম্মানেরও। বড় বউকে দেয়া গহনা ফেরত নিয়ে ছোট বউকে দেওয়া শুধু খারাপ কাজ না, রীতিমতো বড় বউকে অপমান করা, কঠিন অপমান। স্বামী হয়ে বউয়ের এসব অপমান তুই মেনে নিলি? বাবা পাংশু মুখে তাকালেন। রাঙা দাদি বললেন, বউকে ছোট করে বাকিদের বড় করা মানে বউকে অপমানের সুযোগ করে দেওয়া। শ্বশুর বাড়িতে স্বামী যদি এমন কাপুরুষ হয়, তাহলে মেয়ে মানুষের দুঃখের শেষ থাকে না। বাবা থালার ভাত চটকাতে লাগলেন। কাপা গলায় বললেন, আমি ওকে ওই সব গহনা গড়িয়ে দেবো, টাকা জমাতে শুরু করেছি। এতটুকু কথা বলতেই বাবার গলা কাঁপছে। তিনি আর একটা কথাও বললেন না, হাত ধুয়ে উঠে পড়লেন। দাদি বললেন, তুই এসে ঝামেলা শুরু করেছিস ছোট, ঝামেলা করতে আমার বাড়িতে এসেছিস তুই? রাঙা দাদি একটু রাগ করলেন না, বরং শান্ত ভঙ্গিতে বললেন, ন্যায় অন্যায় বিচার করতে না পারা লোকদের বিপক্ষে কথাকে ঝামেলাই মনে হয়। তিনি আর খেলেন না, উঠে চলে গেলেন। ছোট চাচা বলল, এই বাড়ির কেউ আমার ভালো সহ্য করতে পারে না। আসতে না আসতেই খালাকে এই গহনার কথা কে বলেছে? দাদি তার কথার কোনো জবাব দিলেন না। মায়ের দিকে তাকিয়ে রইলাম। রাঙা দাদির কথাই ভুল নেই, তবুও সমাজ সামনে বাবাকে এমন করে বলা ব্যাপারটা আমার ভালো লাগলো না, একটুও ভালো লাগলো না। কোনো রকমে খেয়ে ঘরে চলে এলাম। ঘরে ঢুকতেই তিমু বলল, জায়েদের সাথে দেখা হয়নি? একথা জিজ্ঞেস করছিস কেন? তেঁতুলগুলো ফেরত নিয়ে এলে যে, জায়েদা আসেনি নাকি? না, ওর সাথে দেখা করার সুযোগই পাইনি। সুযোগ পাওনি? প্রিয় মানুষের জন্য মানুষ কত অপেক্ষা করে, আর তুমি সুযোগই পাওনি? এসব কি বলছিস তুই? জায়েদা তোমার প্রেমিকা না? সারাদিনে কাজ করার পর তিমুর এমন অবান্তর কথা সহ্য হলো না। কর্কশ গলায় বললাম, এইসব ভুলভাল কথাবার্তা বলে আমাকে খাস না তো। তিমু বলল, আমি তোমার মাথা খাচ্ছি না। বিরক্ত হচ্ছ? হ্যাঁ খাচ্ছিস, তোর উপস্থিতি ভীষণ রকমের বিরক্তির কারণ। দয়া করে এখান থেকে যা। তিমু ছল ছল চোখে আমার দিকে তাকালো, তারপরে বেরিয়ে গেল। ওর দিকে নজর দিলাম না, মনের মধ্যে ভীষণ রকমের অশান্তি হচ্ছে, শরীরও ক্লান্ত। আমার বাবা মাকে কেউ অপমান করুক, এটা আমি চাই না। এই ব্যাপারটা কুৎসিত, ভীষণ রকমের কুৎসিত। ঘুম না এলে রাতের দৈর্ঘ্য দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, মনের অশান্তি এই সময়কে আরো লম্বা করে। আজ আমার ঘুম আসছে না, কম্বল মুড়ি দিয়ে পাশ ওপাশ করছি। কম্বল মুড়ি দিয়ে জেগে থাকা ভীষণ ঝামেলার। মাঝে মধ্যে কুমিরের মতো করে বাইরে এসে নিঃশ্বাস নিতে হয়। মুখের উপর থেকে কম্বল সরিয়ে মাথা বের করে রাখলাম। বাতাস ঠান্ডা, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আমার মনে হয় কোনো মানুষ একা একা রাত জাগতে পারে না। কথা বলার জন্য কাউকে না কাউকেই প্রয়োজন। মানুষ না থাকলে মোবাইল, মোবাইল না থাকলে অন্য কিছু। একদম নিঃসঙ্গ নির্ঘুম রাত্রি যাপনের চেয়ে কষ্টের আর কিছুই নেই, কিচ্ছু না। হঠাৎই বিছানায় উঠে বসলাম। বালিশে পাশে রাখা পানির বোতলে ঠোঁট লাগিয়ে ঢকঢক করে বেশ খানিকটা পান করে ফেললাম। ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে, সারা শরীরে অসম্ভব ব্যথা। শোবার আগে একটা ব্যথার ওষুধ খাওয়া দরকার ছিল। আমার জানা মতে ঘরে কোনো ব্যথার ওষুধ নেই। না পাও নেই, দেখি কাল ভালো দেখে একটা ব্যথার ওষুধ কিনবো। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। মা আমার মাথার কাছে বসে আছে। ঘুম জড়ানো চোখে মায়ের দিকে তাকালাম। গলার স্বরে সামান্য বিরক্তি ঢেলে বললাম, এত সকালে ডাকছো কেন? এত সকাল নেই রে বাবা, 9টা বাজে। হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। এত বেলা হয়ে গেছে আর এখন ডাকছো তুমি আমাকে? আগেও ডেকেছি, তুই তো উঠতে পারিসনি। ভালো করেছো, একটা বাটিতে সকালের নাস্তা গুছিয়ে দাও তো, আমার কাজ আছে। কি কাজ আছে? কয়েকদিন ধরে দেখছি সকাল হতে না হতেই বেরিয়ে যাস, সন্ধ্যায় ফিরে আসিস। এত সময় কোথায় কি করিস? হঠাৎই কোনো জবাব মাথায় এলো না। অন্যদিকে তাকিয়ে চুপ করে রইলাম। খুব সহজে মিথ্যা বলা যায় না, কথা গুছিয়ে নিতে সময় লাগে। মা বলল, কথা বলছিস না কেন? বাদশার মামার বাড়িতে যাই মামা। রোজ রোজ সেখানে কি কাজ তোর? বাদশার মামার ধানি জমি আছে, সেখানে ধান কাটার কাজ চলছে। কাজের লোকগুলো ভীষণ ফাঁকিবাজ, কাজ পেলে গল্প গুজব করে। ওর মামা বলেছে আমরা যেন একটু দেখে শুনে দেই। পড়াশোনা ক্ষতি হচ্ছে না? না মা, হচ্ছে না। বাংলা স্যার একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, গ্রামের ওই সব নিয়েই, বাস্তব নোট লাগবে। সেদিক থেকে উপকারী হচ্ছে। তা ভালো, তবে টিফিন বাটি করে খাবার নিতে হবে না। হাত মুখ ধুয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। ট্যাপের পানি ঠান্ডা, চোখ মুখে ছড়াতেই শরীরে কাঁপুনি ধরে যায়। বেশ খানিকক্ষণ সময় নিয়ে দাঁত ঘষলাম। মুখ হাত ধুয়ে ঘরে ঢুকতেই মা বলল, হা করো, কাপড় পরতে পরতে খাইয়ে দিচ্ছি। সকালের নাস্তায় ডিম খিচুড়ি। খিচুড়ির স্বাদ ভালো, মন ভরে যায়। সবকিছু গুছিয়ে ফোন হাতে নিতেই চমকে উঠলাম। বাচ্চার মামার কল, একটা না দুটো না 30টা মিস কল। তড়িঘড়ি করে কল ব্যাক করতে মামা বললেন, বাবা সাজ্জাদ, আমরা বাড়িতে থাকছি না, শ্বশুরবাড়ি থেকে দাওয়াত এসেছে, সেখানে সবাই যাচ্ছি। আজকে আর কাজে এসো না। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। মামা বললেন, কাল পরশু চলে আসবো, তোমাকে জানাবো।
এর আগে কাজে আর আসতে হবে না, ঠিক আছে মামা? মা ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। খিচুড়ির অর্ধেকটা এখনো থালায় পড়ে আছে। মা বলল, আর 2 মিনিট দাঁড়িয়ে যা, দুপুরে কখন খাস না খাস। আজকে আর যাবো না মা, মামা তার শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছে। ভালোই হয়েছে, এই নে প্লেট ধর, বাকিটা নিজে খা। সত্যি মা আমার হাতের ভাতের থালা ধরিয়ে দিয়ে চলে গেল। যেতে যেতে বলল, বাইরে কোথাও যাস না, ঘরে বসে বই পড়, শীতের রোদে ঘুরলে অসুখ হবে। খাওয়া শেষ করে মায়ের কাছে গেলাম। মা রান্না ঘরে বসে আলু কাটছে। বাড়িতে কেউ নেই? না নেই, সবাই নতুন বউয়ের বাড়িতে গেছে। কেন? খালাম্মা নতুন বউকে দেখতে চেয়েছিলেন, তোর ফুপু তো সরাসরি দেখেননি, তাই সবাই গেল। দুপুরে খেয়ে আসবে সে কথা জানি না, রান্না করতে বলে গিয়েছে। এই তো সবকিছু প্রায় গুছিয়ে ফেলেছি, শেষ হলেই রান্না চাপাবো। চুলার পাশে রাখা ঝুড়ি থেকে একটা শসা তুলে বাইরে চলে এলাম। কালকের তেঁতুলগুলো আর খুঁজে পাচ্ছি না, বাড়ির কেউ হয়তো খেয়ে ফেলেছে। নতুন করে তেঁতুল পাড়তে হবে। বিকেলে জায়দার সাথে দেখা করতে যাব। মেয়েটা তানহার ব্যাপারে হয়তো আরো কিছু জানলে জানতে পারে। তেঁতুল গাছের কাছে যেতেই তিম্মুর সাথে দেখা হলো। গাছের গোড়ায় বসে মাথা নিচু করে রেখেছে। আমাকে দেখে মুখ তুললো না, তরল গলায় বলল, তেঁতুল পাড়তে এসেছো? হ্যাঁ এসেছি, পাড়া তেঁতুল খুঁজে পাচ্ছি না। পাবেও না, কাল রাতে আপা ওগুলো লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলেছে, সবগুলোই খেয়েছে। তেঁতুল খেয়ে তার দাঁত টক হয়ে গেছে, সকালে কিছুই খেতে পারেনি। সমস্যা নেই, কিন্তু তুই এখানে কি করিস? কেন এখানে থাকতে তোমার পারমিশন নিতে হবে? সে কথা বলতে চাইনি, তাহলে কি বলতে চেয়েছো? বাড়ির সবাই তানহাদের বাড়ি গেল আর তুই এখানে, তুই গেলি না কেন? ছোট মামা আমাকে নিয়ে যেতে রাজি হয়নি, কারণ তার ধারণা তার হবু শ্বশুর বাড়িতে গিয়ে আমি উল্টাপাল্টা কথা বলে ফেলবো, এতে তার মান সম্মান নষ্ট হবে, এমন বলেছে। কিন্তু কেন? ছোট মামার ধারণা আমার মাথায় কোনো সমস্যা হয়েছে, মাথার নাট বল্টু ঢিলে হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি। শুধু ছোট মামা না, মায়ের ধারণাও কিঞ্চিত তেমনই। সে বলেছে বাসায় গিয়ে আমাকে একজন সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাবে। সাইকিয়াট্রিক মানে পাগলের ডাক্তার? সস্তা বুদ্ধির লোকদের কাছে তেমনই মনে হবে, তবে পাগল কখনো সাইকিয়াট্রিস্টের কাছে যায় না। তাই নাকি? তাহলে কার কাছে যায়? তিমু খুব সিরিয়াস গলায় বলল, যারা পাগল হতে চায় না একমাত্র তারাই সাইকিয়াট্রিকের কাছে যায়। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। তিমুর কোনো প্রতিক্রিয়া হলো না, সে ওভাবেই বসে রইল। আমি বললাম, গাছের গোড়া থেকে সরে যা, গাছে উঠবো। জায়দা তোমার কাছে অনেক স্পেশাল, তাই না? তিমুর কথার জবাব দিলাম না, ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। তিমু আমার পিছনে দৌড়ে এসে বলল, আমি চলেই যাচ্ছি, ভুলভাল প্রশ্ন করে বিব্রত করছি না। সে ঘরে ঢুকে গেল। আমি গাছের উপরে উঠলাম। তেঁতুল পাড়া শেষ, নামবো। ঠিক সেই মুহূর্তে তিমু ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, বড় মামানি ডালে দেওয়ার জন্য 2খানা তেঁতুল দিতে বলেছে, নিচে ফেলেছে, কুড়িয়ে নিয়ে যা। তিমু ঠিক 2খানা তেঁতুল হাতে নিয়ে ঘরের মধ্যে চলে গেল, পেছনে ঘুরলো না। মা মুরগি কাটছে, তিমু মায়ের পাশে বসে পেঁয়াজ রসুন ছিলছে। সে আমাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। মা বলল, তিমুর জন্য তেঁতুল রাখিসনি? তিমু তেঁতুল খেতে পছন্দ করে না, টক জাতীয় কোনো খাবারের রুচি হয় না, তবে ফুচকা খায়, খুব ভালো খায়। মা হাসলো, তিমুর দিকে তাকিয়ে বলল, ফুচকার টকেও কিন্তু তেঁতুল থাকে। তিমু মায়ের কথার জবাব দিল না, উঠে চলে গেল। আমিও ওর পেছনে গেলাম। সে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি যেতেই পেছনে ঘুরে গেল। আমি বললাম, তোর স্বপ্ন সত্যি হয় না তিমু, স্যার আমাকে কোনো পুরস্কার দেননি, শুধু আমি কেন, কাউকে কোনো পুরস্কার দেননি। সে কথার জবাব দিল না, পেছনে ঘুরে রইল। আমি বললাম, স্বপ্ন কখনো সত্যি হয় না তিমু, অহেতুক এসব বলে লোকদের বিভ্রান্তি করবি না। দেখ, তোর এই স্বপ্নের চক্করে সবার সাথে যেতে পারি না। তিমু শব্দ করে নাক টানলো, ফুপুয়ে ফুপুয়ে বলল, আমার মরে যেতে ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে। শুধু শুধু এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। এসব কি কথা? জানি না, আমি কিছু জানি না বলেই হনহনিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। এই মেয়ের ভাবসাব আমার মাথায় ঢোকে না, কখন কি বলে কি করে কিছুই বুঝতে পারি না, খুবই রহস্যময় চরিত্র। দাদিদের ফিরতে দুপুর গড়িয়ে গেল। তানহাদের বাড়ি থেকে না খেয়ে আসতে দেয়নি। ঘরে ঢুকতেই দাদি বললেন, আমরা যেতে কত যত্ন করলো দেখলে। সেই মুহূর্তে বাড়ির কর্তাকে কল দিয়ে বাজারে পাঠিয়ে দিল। আজকালকার যুগে এমন সহবত কজনের আছে? রাঙা দাদি বললেন, ছেলের মা মেয়ের বাড়িতে গেছে, তাও প্রথম, যত্ন না করলে হয়? তবুও সবাই এমন হয় না। বড় বউয়ের বাড়িতে কত গিয়েছিলি, কই এমন যত্ন তো কখনো করেনি। আর মেয়েটাকে দেখলি কেমন সুন্দর করে মাথায় কাপড় দিয়ে থাকে। তোমার কথা আর বলো না আপা, ছোট ছেলে বিয়ে হতে না হতে তুমি যে ঢং শুরু করছো। তানহা মেয়ে ভালো, ওদের বাড়ি যত্ন আত্মীয় ভালো, তাই বলে বড় বউকে টানতে হবে কেন এখানে? একবারই 2 বউ, তুলনা দিলে তেমন কোনো ক্ষতি হয় না। তোমাকে একটা কথা বলি আপা, শোনো, শেষ পর্যন্ত তোমার কপালে কোনো ছেলের বইয়েরই ভাত জুটবে না, দরকার হলে লিখে রাখো। রাঙা দাদি ভাবলেশীন মুখ নিয়ে গেস্ট রুমের দরজা লাগিয়ে দিল। দাদি আমার দিকে তাকিয়ে বলেন, এখানে দাঁড়িয়ে কি শুনছিস? কিছুই শুনিনি, আমার কানে তুলা লাগানো। দাদি আর কিছু বললেন না, বিস্মিত মুখে এদিক ওদিক চাইতে লাগলেন। রোদটা একটু পড়তেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাদশার সাথে দেখা করতে হবে, নদীর পাড়ের দিকে যেতে বলেছে। ওইদিকে নাকি ওর কি সব কাজকর্ম আছে। নদীর দিকে দুপুরের পর থেকে লোকের আনাগোনা বাড়ে, মানুষজন হাঁটতে আসে। মাঝবয়সী থলথলে চর্বিযুক্ত মানুষগুলো সিমেন্টের বেঞ্চিতে বসে বাদাম খায়, গল্প গুজব করে। আজকে কেউ নেই, বাদশা একা একা একটা বেঞ্চিতে বসে ঝিমাচ্ছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম, একটু কেসে গলাকে পরিষ্কার করে নিয়ে বললাম, কেমন আছিস? বাদশা বলল, ভালো আছি, তোর জন্য ভালো একটা কাজের সন্ধান পেয়েছি। কি কাজ? আমার বাবার পরিচিত এক ব্যবসায়ী আছে, হোসেন উদ্দিন নাম। ভদ্রলোকের ধানের বিশাল কারবার, গ্রাম থেকে ধান কিনে চাল বানিয়ে বিক্রি করে, লাখ লাখ টাকার ব্যবসা। এখানে আমার কাজ কি? মামার বাড়ির ওই দিক থেকে প্রায় সব ঘরেই ধান ওঠে, ওরা সেসব ধান রাখে না, বিক্রি করে দেয়। আমি কি করব? কি আর দালালি করবি মানে? আহা, অমন করে লাফিয়ে উঠলি কেন? দালাল শুনতে খারাপ লাগলো? যাই হোক, তুই ওই
এসব দালালি করবি না, তুই ট্রেডার হিসেবে থাকবি, মধ্যস্থতা ভোগী। একদমই তাই। হোসেন উদ্দিন কাকা গতকাল রাতে আমাদের বাড়িতে এসেছিল। বাবাকে ধানের কথা বলতেই আমার এই বুদ্ধি মাথায় এসেছে। উনি আমার কথা মতো ধান কিনবে কেন? শোন, তুই লাভ 2 টাকা কম খাবি। বড় বড় ব্যবসায়ীদের দুর্বলতা কি জানিস? ওরা কোথাও 4 পয়সা লাভ পেলে সেদিকে ঝুঁকে পড়ে। ওই যে বলে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ওরা এই বাক্য খুব মনে রাখে। বাদশা তক্ষণে আমাকে হোসেন উদ্দিনের কাছে নিয়ে গেল। সালাম দিয়ে চাচা সম্বোধন করতেই তিনি বললেন, শুধু চাচা বলবে না, হোসেন উদ্দিন চাচা বলবে। আমি চোখ বড় করে বাদশার দিকে তাকালাম। বাদশা ঠোঁট চেপে হাসছে। হোসেন উদ্দিন চাচার সাথে কথা অনেক হলো, তিনি আমাদের প্রস্তাবে সরাসরি রাজি হলেন না। নিমরাজির ভাব ধরে বলেন, দেখো, সুযোগ সুবিধা হলে অবশ্যই ভেবে দেখবো। তোমার নম্বরটা দিয়ে যাও, আমার কাছে দিতে হবে না, সবুজের কাছে দিয়ে যাও। ওই যে ওখানে যে ছেলেটা বসে আছে, ওর নাম সবুজ। ওখান থেকে বের হওয়ার পর বাদশা বলল, লোকটা খুব ঘুঘু আছে, সব দিক হাতে রেখে চলে, তবে তুই চিন্তা করিস না। 2 টাকা কম শুনে চোখ যা জ্বলছিল লোকের। আমি হাসলাম। বাদশার সাথে কথা বাড়ালো না, সে তার কাজে চলে গেল। আমি এলাম জায়েদার সাথে দেখা করতে। মেয়েটা আজ শাড়ি পরে এসেছে, খোপায় বেলি ফুলে মালা জড়িয়ে রেখেছে। আপ্রাণ চেষ্টা করছে যেন তাকে একটু বয়স্ক মনে হয়। আমাকে দেখেই সে হাসলো, চিবুক বুকের সাথে লাগিয়ে বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার বলল, সারপ্রাইজের কথা শুনে চমকে গেলেন নাকি? আমি ভ্রু কুচকে ফেললাম। জায়েদা মাটির দিকে তাকিয়ে আছে, হাত দুটো কোমরের পেছনে লুকালো, চোখ উজ্জ্বল, ঠোঁটের কোণে ঝলমলে হাসি। করে উদ্বেগ উদ্দীপনা আমার ভালো লাগলো না। যথাসম্ভব গম্ভীর গলায় বললাম, কি ধরনের সারপ্রাইজ? জায়েদা হাত মেলে ধরলো। একটা ডায়েরি, নীল কভারের উপরে সোনালী রঙে প্রিয় ভালোবাসা লেখা আছে। আমি বললাম, এসব কি? কিসের ডায়েরি? আপনার জন্য এনেছি, এটাই সারপ্রাইজ। মানে এসব কোন ধরনের ফাজলামো? আপনি এমন করছেন কেন? জায়েদার মুখ কালো করে ফেললো। আমি বললাম, তুমি আমার জন্য ডায়েরি নিয়ে এসেছো কেন? আপনাকে দেবো বলে। কেন দেবে? এটা আমার ডায়েরি না, তানহা আপুর ডায়েরি। কাল রাতে আপুর মা আপুকে খুব মেরেছে। কেন মেরেছে জানি না, জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমায় কিছু বলেনি। ডায়েরি পেলে কিভাবে? আপু এটাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। আমি ঘরে ঢুকতেই উনার নিচে লুকিয়ে ফেলে খেয়াল করছিলাম, পরে চুরি করে নিয়েছি। কি চুরি করেছো? কেন চুরি করেছো? চাইলে কি আমায় দিত নাকি? তা দিত না, তবে তাই বলে অন্যের জিনিস নিয়ে এমন কিছু করা উচিত না। জায়দার চোখ মুখ কঠিন হয়ে গেল। বিড়বিড়িয়ে বলল, যার জন্য চুরি করি সেই বলে চোর? আমি তোমাকে চোর বলিনি। সে মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরে রইল। আমি বললাম, ডায়েরি খুঁজে না পেলে তোমাকেই সন্দেহ করবে, তখন কি হবে? তানহা আপু বাড়িতে নেই, আজ সকালে তার নানা বাড়ি চলে গেছে, মেরে ধরে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাও। একা যেতে পারবে? না পারলে বলো, এগিয়ে দিয়ে আসছি। প্রয়োজন নেই, আমি পারবো। জায়েদা হনহনিয়ে হাঁটতে শুরু করলো। ব্যস্ত গলায় বললাম, তোমার জন্য তেঁতুল এনেছি, লাগবে না? সে দৌড়াতে শুরু করেছে, পেছনে ফিরে তাকাচ্ছে না। শীতের দিনে বিকেলের অল্প সময়, বিকেল পড়তেই সন্ধ্যা নেমে যায়। এখনই চারদিকে কেমন অন্ধকার হয়ে এসেছে। আমিও আর দাঁড়ালাম না, বাড়ি চলে এলাম। বাদশার মামা কল দিয়েছিল, আগামীকাল কাজে যেতে হবে না। ভদ্রলোকের শ্বশুর বাড়িতে বেড়ানো শেষই হয়নি, সেই হিসেবে আগামীকাল আমার ছুটি। ছুটির দিনে সবার নানান ধরনের পরিকল্পনা থাকে। মনে মনে একটা ছক কষে ফেললাম। সকালে হোসেন উদ্দিন সাহেবের সাথে দেখা করতে যাব। সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। 18-19 হাজার টাকা জোগাড় করা এত সহজ ব্যাপার না। বিছানায় আধা শোয়া হয়ে 7-5 ভাবছি। হঠাৎই মা আমার কাছে এলো। তরল গলায় বলল, সত্যি করে একটা কথা বলতো, তোর কি হয়েছে? আমার আবার কি হবে? মুখ কালো হয়ে গেছে, চোখের নিচে তাকালে ভীষণ রকমের ক্লান্ত মনে হয়। সারাদিন কোথায় কি করিস বাবা? এমনি ঘরে ঘুরে টুরে বেড়াই। কলেজে ছুটি পড়ে গেছে, এই কদিন আর পড়তে ইচ্ছা করছে না। পড়তে ইচ্ছা না করে বললেই তো হবে না বাবা। তোর আব্বা অনেক কষ্ট করে আমাদের খরচ চালাতে গিয়ে নিজের জন্য কিছু কেনে না। তারপরও যদি পড়াশোনায় এমন হেলাফেলা করিস তাহলে কি হয়? মায়ের কথার জবাব দিলাম না। কি বলবো? বলার মতো কিছুই নেই। মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। অসম্ভব কোমল গলায় বলল, এমন কিছু করিস না যেন আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। আমি মায়ের হাত চেপে ধরলাম। জড়ানো গলায় বললাম, করবো না মা, কখনোই করবো না। আমি তোমাদের মাথা নিচু হতে দেব না। মা হাসলো, অসম্ভব সুন্দর হাসি। মা খুব সুন্দর করে হাসতে পারে। আমি আমার জীবনে এত সুন্দর হাসি দেখিনি। রাতে খাওয়ার সময় রাঙা দাদি ছোট চাচার বিয়ের প্রসঙ্গ তুললেন। শক্ত মুখে বললেন, মেয়ের বয়স কম হয়ে যাচ্ছে না? দাদি বললেন, কম হয়ে যাবে কেন? মেয়ের বাড়ি থেকে দেখে শুনে তারপরই তো রাজি করে হয়েছে তারা। তাছাড়া ছেলে সরকারি চাকরি করে, আজকালকার যুগে এসব খুব নর্মাল ব্যাপার। তবুও বনিবনার একটা ব্যাপার থাকে না? ছোট চাচা ফোন চাপছিল। ফোন থেকে মুখ তুলে বিরক্ত গলায় বলল, বনিবনা হবে কিনা ওইটা আমি বুঝে নিব। রাঙা দাদি বললেন, তা ভালো, নিজের ব্যাপার নিজে বুঝলে তো কোনো কথাই নেই। তবে আমি শুনলাম সাজ্জাদ নাকি ওই মেয়েকে কোন ছেলের সাথে হাত ধরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এই ব্যাপারে কি বলবে? ছোট চাচা অত্যন্ত সহজ গলায় বলল, সাজ্জাদ মিথ্যে কথা বলেছে। যেমন মা তার তেমন ছেলে। এরা আমার ভালো সহ্যই করতে পারে না। আমি ফিক ফিক করে হেসে ফেললাম। হাসতে হাসতে বললাম, তা ঠিকই বলেছেন। আমার মা আপনার ভালো চায় না। সেজন্য বেকার অবস্থায় নিজের বোনের কাছে 200 টাকা ধার চেয়ে পাননি। পরে আমার মায়ের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। কতদিন খেতে বসে দাদির কথা হজম করতে না পেরে রেগে মেগে উঠে চলে যেতেন। আর মা আপনার ঘরে গিয়ে খাবার দিয়ে আসতো। ঠিকই বলেছেন আপনি। আমরা মা ছেলে আপনার ভালো একদম
একদমই সহ্য করতে পারি না চাচা। ফুপু বলল, আগের কথা আগে চলে গেছে, ভাবি আগে ভালো ছিল, গহনা নেওয়ার পর থেকে কেমন যেন একটা হয়ে গেছে, আগের মতো আর নেই। রাঙা দাদি বললেন, থাকার কথা ছিল বুঝি? তোমরা সবাই মিলে একজন মানুষের কষ্ট দেবে, তারপর আশা করবে সে তোমাদের সবাইকে ভালো জানুক? এমন দিবা স্বপ্ন লোকে কিভাবে দেখে কে জানে। ফুপু কিছু বলতে যাচ্ছিল, দাদি তাকে থামিয়ে দিলেন। ব্যস্ত গলায় বললেন, খাওয়া শেষ করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ফুপু আর কিছু বলল না, শুধু ফুপু নয় বাকিরাও কিছু বলল না। খাওয়ার পর্ব নীরবেই শেষ হলো। হোসেনউদ্দিন সাহেব পায়ের উপর পা তুলে বসে আছেন, হাতে চায়ের কাপ, ছোট ছোট চুমুক দিচ্ছেন। আমি তার সামনে চেয়ারে বসে উসখুস করছি। প্রায় অপরিচিত একজন লোকের সামনে বসে তার খাওয়া দেখা ভীষণ বিরক্তিকর ব্যাপার। তিনি ধীরে সুস্থে কাপের চা শেষ করলেন, গম্ভীর স্বরে বললেন, কি কথা বলবে? কালকের ব্যাপারটা নিয়ে একটু কথা ছিল। কালকের ব্যাপার তো ভুলে গিয়েছি, নতুন করে বলো। বেশ ভালো অঙ্কের লাভে ধান কিনতে চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার পরিচিত এক গ্রামে এই বছরে ধানের প্রচুর ফলন হয়েছে। তাই নাকি? লাভের পরিমাণ কত? আপনি যতটা ধারণা করেছেন তার চেয়ে কয়েক শতাংশ বেশি। আমার উপর আস্থা রাখতে পারেন। আমাকে এত সাহায্য করে তোমার কি লাভ? আমি বলেছি ধান কিনতে সাহায্য করব, এটা আমার ব্যবসা। সোজা বাংলায় মধ্যস্থতা ভোগী। কি ধরনের ব্যবসা করতে চাইছো? এতক্ষণ কথাবার্তা চালিয়ে গেল, এবার থমকে। এই সময় কোন ধরনের ধান চাষ হয় সেসবের কিছুই আমার জানা নেই। খুব কষ্ট করে চেষ্টা করলে দুই একটা ধানের নাম বলতে পারবো, তাও ঠিকঠাক পারবো কিনা সন্দেহ। হোসেনউদ্দিন সাহেব তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। ফ্যাকাশে মুখে বললাম, যার যেমন চাহিদা তার সাথে তেমন ধানের কারবার করি। আপনাদের মতো বড় মানুষের গ্রামে ঘুরে ঘুরে ধান দেখার সময় হয় না, ওই কাজটাই করে দেয়। এতে আমারও কিছু থাকে, দুই পক্ষেরও থাকে। ভালো, শুধু ভালো। এই শুধু ভালো মানে বুঝতে আমার বেশ সময় লাগলো। হোসেনউদ্দিন সাহেব বললেন, তাহলে কিছু স্যাম্পল নিয়ে এসো, দেখে শুনে পছন্দ হলে ভেবে দেখবো। ঘড়িতে সকাল 9টা বাজে। নাস্তা না করেই বেরিয়ে এসেছি। ছোট চাচা বিয়ের খুব বেশি দিন বাকি নেই, এর মধ্যে গহনার ব্যবস্থা করতে হবে। গতকাল রাতে খুব বড় একটা ভুল করে ফেলেছি। খাওয়া শেষ করে শুয়ে পড়েছি। শোবার পর হঠাৎই ডায়েরির কথা মনে পড়লো। বাতি জেলে ডায়েরি খুলে বসলাম। নানান ধরনের কথাবার্তা লেখা, প্রেমের কবিতা, ছন্দ, ডায়েরি যেমন হয় আর কি। পড়তে বেশ ভালোই লাগছিল। অন্যের ব্যক্তিগত জিনিস এভাবে ধরছি ভেবে একটু খারাপ লাগছিল, কিন্তু আমার কিছু করার নেই। যে মানুষটা সামান্য একটা কথায় আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে তাকে আমি কোনো দিনই ছাড় দিব না। এতে অন্যের প্রাইভেসি নষ্ট হলেও আমার কিছু করার নেই। আমার যেমনই লাগুক না কেন, কিছুই আসে যায় না। ডায়েরি পড়তে পড়তে হঠাৎ একটা ছবি নজরে পড়লো। তানহার সাথে সেই ছেলের একটা ছবি, যাকে ওর সাথে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ছেলেটা তানহার কাঁধে হাত দিয়ে রেখেছে। ছবিটা নিয়ে ছোট চাচার ঘরে গেলাম। ছোট চাচা তখনও বসে বসে ফোন চালাচ্ছে। সে আমাকে দেখে ভীষণ বিরক্ত হলো। কর্কশ গলায় বলল, এত রাতে তুই এখানে? এই ছবিটা দেখাতে এলাম। ছোট চাচা ছবিটা হাতে নিল। খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর বলল, তুই আসলে কি চাস? আমি কি চাইবো? এই ছেলে তানহার বড় ভাই, কয়েক মাস আগে মারা গিয়েছে। তানহা নিজে আমাকে এই ছবি দেখিয়েছে। এসব কি বলছেন? আমি যা বলছি ঠিক বলছি। সত্যি করে বল, তুই আসলে কি চাস? আমি মানে আমাকে আমতা আমতা করতে দেখে ছোট চাচা ভীষণ রকমের ঝাড়ি দিল। কড়া গলায় বলল, তোর মায়ের গহনা নিয়েছি বলে তুই আমার বিয়ে ভাঙতে চাইছিস? যদি এমন কিছু হয় তাহলে কান খুলে শুনে রাখ। তানহাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওর আগে পরে যে ছেলের সাথে যাই কিছু থাকুক না কেন, সে সব নিয়েও আমার কোনো সমস্যা নেই। শত চেষ্টা করলেও তুই বা তোর মা এই বিয়ে ভাঙতে পারবি না। কথায় কথায় মাকে তোলেন কেন? কারণ তোর মা তোকে শিক্ষা দিতে পারেনি। আমি তার কথার কোনো জবাব দিতে পারলাম না। সত্যি বলতে নিজেই ভীষণ রকমের বিস্মিত হয়ে গিয়েছে। হাতে গোনা কদিন আগে নিজের চোখে এই ছেলেকে দেখলাম। আজ ছোট চাচা বলল এই ছেলে মারা গেছে। চাচাকে তানহা নিজের মুখে সব বলেছে, ছবিও দেখিয়েছে। তবে কি আমি ভুল দেখলাম, নাকি এখানে অন্য রহস্য আছে? জায়দা আমার জন্য ডায়েরি চুরি করেছে, নাকি কেউ ইচ্ছা করে ওর হাত দিয়ে এই ডায়েরিটা আমার কাছে পাঠিয়েছে? আসলে এখানে চলছেটা কি? ভীষণ রকমের দ্বিধায় পড়ে গেছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে গেল। খিদেই পেট চোচো করছে। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। সকালের নাস্তায় পরোটার সাথে কষা মাংস খেয়েছিলাম। সেসবের পেটে এখন কিছুই নেই। মা আমার জন্য তুলে রাখতে ভুলে গিয়েছিল। সবাই খেয়ে ফেলেছে। পরপর 2 গ্লাস পানি খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। খিদে মরছে না। খানিকক্ষণ এপাশ ওপাশ করে আরো 1 গ্লাস পানি হাতে নিলাম। মা বলল, খালি পেটে পানি খাস না। তাহলে কি খাবো? মা আমার সামনে ভাতের থালা রাখলো। গরম গরম ধোয়া ওঠা ভাত, চিংড়ি মাছ ভর্তা, ডিম ভাজি। মা বলল, ভাত হয়ে গেছিল, ঝটপট এই 2টো পদ বানিয়ে দিলাম, খেয়ে নে। বেশি দেরি করে খেলে পিত্তি পড়ে যাবে। মায়ের চোখের দিকে তাকাতে পারলাম না। হঠাৎই চোখ জ্বালা করছে। চোখে পানি আসার আগে এমন করে চোখ জ্বালা করে। মা না থাকলে আমার কি হবে? যে বাড়ির লোকেরা আমার জন্য খাবার তুলে রাখতে ভুলে যায়, তারা আমার যত্নার্থী করবে, এই ব্যাপারটা বিশ্বাসযোগ্য না। 2 হাত দিয়ে চোখের পানি মুছে ফেললাম। বিড়বিড় করে বললাম, পৃথিবীর সব মায়ের হায়াত 1000 বছর হোক। আল্লাহ সবার মাকে সুস্থ রাখুক। খুব তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করলাম। হাত ধুয়ে প্লেট রাখতে যাব এমন সময় ফোনটা বেজে উঠলো। বাদশার মামার কল করেছে। মামা বললেন, বাড়িতে এসেছি, ইচ্ছা করলে একবেলা কাজ করে যাও। কখন আসবো? হ্যাঁ চলে এসো। 12টা বাজে, অর্ধেক দিন কাজ হয়ে যাবে। ধান বেশি পেকে গেছে, 2-1 দিনের মধ্যেই ঝরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।